সব কাজ গুছিয়ে জিনিসপত্র নিয়ে বেরোতে যাবে এমন সময় পারমিতার টেবিলের ফোনটা বেজে উঠল। হ্যালো মিস হালদার, একবার আমার কেবিনে আসতে পারবেন? কাজ আছে। কথাটা শুনেই বিরক্তিতে ছেয়ে গেল পারমিতার মনটা। পুরো অফিস খালি হয়ে গেছে। সারা দিন এই মানুষটা যত ইচ্ছে খাটায় তাকে। তারপর এই রাত 8টার সময়েও আবার কাজ মনে পড়ল। গজগজ করতে করতে ব্যাগ নিয়েই উঠে দাঁড়ালো সে। বস নীলাদ্রি সেনকে একেবারেই পছন্দ করে না পারমিতা, কিন্তু কী আর করবে? সেক্রেটারি হিসেবে নীলাদ্রির সমস্ত ফরমাস খাটতে হয় তাকে। আর বস হিসেবে নীলাদ্রি একেবারেই পছন্দ নয় পারমিতার। নেহাত মা খুব অসুস্থ, তাই চুপচাপ সব সহ্য করে নেয় সে। মা হসপিটালে ভর্তি, রোজ জলের মতো টাকা বেরিয়ে যায় চিকিৎসার পেছনে। তাই পছন্দ না হলেও এখানেই পড়ে থাকতে হয়। চাইলেই তো আর সঙ্গে সঙ্গে অন্য চাকরি পেয়ে যাবে না। আমাকে আপনি বাঁচান মিস হালদার। কেবিনে ঢুকতেই ব্যাকুল হয়ে বলে উঠল বস। দারুণ ঘাবড়ে গেল পারমিতা। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সে। নীলাদ্রি সেন, তার অত্যাচারী গম্ভীর বদমেজাজি বস, তার মতো সামান্য এক সেক্রেটারির কাছে নিজের দুর্বলতা প্রকাশ করছে। কি হয়েছে স্যার? নিজেকে কোনো রকমে সংযত করে জিজ্ঞেস করল পারমিতা। আপনাকে আমার গার্লফ্রেন্ড সাজতে হবে, এক নিঃশ্বাসে বলে দিল নীলাদ্রি। কি? পারমিতার মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো শব্দটা। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমার দাদু মৃত্যু পথযাত্রী। মরার আগে তিনি আমার বউ দেখে যেতে চান। তো বিয়ে করে নিন। আবার মুখ দিয়ে বেরিয়ে গেল পারমিতার। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এরকম হুট করে কাউকে বিয়ে করতে পারবো না আমি। করুণ শোনালো নীলাদ্রির গলা। দাদুকে সেটা বুঝিয়ে বলুন। এই সুযোগে এতদিনের পুষে রাখা রাগের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেল পারমিতা। না না, সেটা হবে না। তাহলে আমাকে এখনই দাদুর মনোমতো পাত্রীকে বিয়ে করতে হবে, আর সেটা অসম্ভব। বুঝতেই পারছেন, একজন মৃত্যু পথযাত্রী মানুষকে দুঃখ দেওয়া কি ঠিক হবে বলুন? চুপ করে থাকে পারমিতা। আবার বলা শুরু করে নীলাদ্রি। প্লিজ মিস হালদার, রাজি হয়ে যান। আপনি ছাড়া আপাতত কাউকে সেরকম যোগ্য দেখতে পাচ্ছি না আমি চোখের সামনে। একদিনের তো ব্যাপার। একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে আমার দাদুর সঙ্গে দেখা করবেন আপনি। তাহলেই দাদু শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এরপর আবার অনুরোধ করল নীলাদ্রি, কিন্তু না বলে উঠে দাঁড়ালো পারমিতা। দরজার দিকে এগিয়ে গেল সে। আমি যদি আপনাকে 1,00,000 টাকা দিই? কথাটা শুনে থমকে দাঁড়ালো পারমিতা। 1,00,000 টাকা? 1,00,000 টাকা পেলে তো তার মায়ের অপারেশনটা এখনই করে নিতে পারবে সে। মাকে আর কষ্ট পেতে হবে না। মনটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল পারমিতার। সত্যি তো, তার মতো গরিব লোকেদের অত তেজ দেখিয়ে তো কোনো লাভ নেই। ঘুরে দাঁড়ালো সে। হ্যাঁ মিস হালদার, 1,00,000 টাকা দেব আমি আপনাকে। প্লিজ রাজি হয়ে যান। অনুনয়ের সুর নীলাদ্রির গলায়। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলুন? আসলে মায়ের চিকিৎসার জন্য টাকাটা আমার খুব দরকার। শুকনো হাসি হেসে বলল পারমিতা। দাদুর খুশিটাও আমার আর আমার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, বলল নীলাদ্রি।
এরপর আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়ল পারমিতা। ঠিক হলো কাল সকালে বেরিয়ে প্রথমে তারা শপিংয়ে যাবে। নীলাদ্রির কাজিনের এনগেজমেন্ট, আর সেখানেই নীলাদ্রির গার্লফ্রেন্ড সেজে যেতে হবে পারমিতাকে। এত বড়লোক বাড়ি, সুতরাং পারমিতার পোশাক আশাক সেরকম হতে হবে। কোনো রকম রিস্ক নিতে চায় না নীলাদ্রি। পারমিতাকে দেখে কারো মনে যেন কোনো রকম দ্বিধা কিংবা সন্দেহ না আসে। সেদিন রাতে যেন ঘুম আসতেই চাইল না পারমিতার। যে মানুষটাকে সে একেবারেই পছন্দ করে না, শুধুমাত্র টাকার জন্য তার প্রেমিকা সেজে তার বাড়িতে যেতে হবে, এটা ভাবলে কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আবার টাকাটা পেলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেটা ভাবলেও ভালো লাগছে। পরদিন বেলা 11টার দিকে পারমিতাকে তার বাড়ির সামনে থেকে গাড়িতে তুলে নিল নীলাদ্রি। আজ আর অফিস যেতে হবে না। শপিং মলে এসে নীলাদ্রির এক অন্য রূপ দেখল পারমিতা। শোরুমে ঢুকে বেশ কিছু দামি দামি ড্রেস নিয়ে পারমিতার হাতে দিয়ে সে বলল, যান, ট্রাই করুন, আর আমাকে দেখাবেন কিন্তু সব কটা। এরপর প্রতিটা ড্রেস পরে পরে নীলাদ্রির সামনে গিয়ে দেখাতে লাগলো পারমিতা। তার যেন কিছুই পছন্দ হয় না। পারমিতার তো প্রত্যেকটা ড্রেস অসাধারণ লাগছে। এরকম ড্রেস পরার কথা সে কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। নিজেকে রাজকন্যার মতো লাগছে তার। অবশেষে একটা পিঙ্ক গাউন পছন্দ হলো নীলাদ্রির। ইউ আর লুকিং রিয়েলি বিউটিফুল। পারমিতার দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে বলল নীলাদ্রি। আয়নায় নিজেকে দেখে পারমিতাও একেবারে মুগ্ধ। পরীর মতো দেখতে লাগছে তাকে। ড্রেস কেনা হয়ে যেতে পারমিতাকে জুতোর দোকানে নিয়ে গেল নীলাদ্রি। এত স্টাইলিশ জুতো কোনোদিন পরেনি পারমিতা। জুতো আর সঙ্গে ম্যাচিং হ্যান্ডব্যাগও কিনল নীলাদ্রি। কেনাকাটা শেষে আবার পারমিতাকে নিয়ে ছুটল পার্লারে। 2 ঘন্টা পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলল, চলুন লাঞ্চ সেরে নিই, তারপর আপনি সেজে নেবেন। ততক্ষণে আমি একটা ছোট্ট কাজ সেরে চলে আসব, তারপর দুজনে মিলে একসাথে বাড়ি যাব। বেশ বড় একটা হোটেলে একসাথে বসে খেতে খেতে পারমিতা বারবার উদাস হয়ে যাচ্ছিল। সে যে নীলাদ্রিকে চিনত, আজ কোনোভাবেই এই নীলাদ্রির সঙ্গে তাকে মেলাতে পারছে না। নাকি নিজের কাজ হাসিল করার জন্য ভালো মানুষের নাটক করছে লোকটা। ঠিক করে খেতে বলল পারমিতাকে। খাবারের টেস্ট কেমন জিজ্ঞেস করলো। আচ্ছা, একটা কথা, আমাদের কিন্তু নিজেদের সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে রাখতে হবে। বাই চান্স কেউ যদি কিছু জিজ্ঞেস করে ফেলে, উত্তর দিতে হবে তো। আর হ্যাঁ, আমাদের কিন্তু নাম ধরে ডাকতে হবে একে অপরকে। পারমিতা, আপনি আমাকে স্যার বলে ডেকে ফেলবেন না যেন, বলে নিজেই হেসে উঠল নীলাদ্রি। আচ্ছা, আর গার্লফ্রেন্ডকে বুঝি কেউ আপনি করে ডাকে? মজা করল পারমিতা। দুজনেই একসঙ্গে হেসে উঠল তারা। এরপর তারা ঠিক করলো নীল আর পারো নামে একে অপরকে ডাকবে। এবার বেশ মজা লাগলো পারমিতার। কিছুতেই তার মুখ দিয়ে নীল বেরোতে চায় না। হেসে গড়িয়ে পড়ে সে। সিরিয়াস গলায় নীলাদ্রি বলে, এরকম করলে কিন্তু আমরা ধরা পড়ে যাব পারো। আবার একসাথে হেসে ওঠে দুজনে। যাই হোক, খাওয়ার পর পারমিতাকে পার্লারে ছেড়ে দিয়ে চলে গেল নীলাদ্রি। সাজতে বসলো পারমিতা।
খুব হালকা সাজে এলিগেন্ট একটা লুক চাই, নির্দেশ দিয়ে গেছে নীলাদ্রি। 1 ঘন্টা পর সাজ কমপ্লিট করে নিজেকে আর চিনতেই পারছে না যেন পারমিতা। পিঙ্ক গাউনের সঙ্গে মানানসই সাজে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। ফোন করলো সে এবার নীলাদ্রিকে। মিনিট 10 পরে এলো নীলাদ্রি। ডার্ক ব্লু স্যুটে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে। পারমিতাকে দেখে সে যে খুব খুশি হয়েছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। দুজনে গিয়ে গাড়িতে উঠে বসলো তারা। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি এসে একটা বিশাল বড় বাড়ির সামনে দাঁড়ালো। পারমিতার হাত ধরে গাড়ি থেকে নামলো নীলাদ্রি। সারা রাস্তায় টুকটাক অনেক নির্দেশ দিয়েছে সে পারমিতাকে। সেই মতো একমুখ হাসি নিয়ে নীলাদ্রির হাত জড়িয়ে বাড়ির দিকে এগিয়ে গেল পারমিতা। অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে। চারদিক আলোয় আলোময়। নীলাদ্রিকে দেখে একজন সুন্দরী সুসজ্জিতা মহিলা হাসি মুখে এগিয়ে এলেন। মা, পারমিতা। পারো, এই হলো আমার মা, হাসি মুখে বলল নীলাদ্রি। সঙ্গে সঙ্গে ঝুঁকে মহিলার পা ছুঁল পারমিতা। হাসি মুখে পারমিতাকে জড়িয়ে ধরলেন নীলাদ্রির মা। এরপর একে একে সবার সঙ্গে পারমিতার আলাপ করালো নীলাদ্রি। দাদুর সামনে এসে কেমন যেন সংকোচ হলো পারমিতার। অসুস্থ মানুষটার সামনে মিথ্যে বলতে হচ্ছে বলে অপরাধ বোধ হলো। বিছানায় আধশোয়া হলেও দাদুকে দেখতে অতটা অসুস্থ বলে মনে হচ্ছে না। হাসি মুখে নীল আর পারোর সঙ্গে গল্প করলেন তিনি। পাশে বসিয়ে পারমিতার মাথায় হাত বুলিয়ে দিলেন। টুকটাক প্রশ্নও করলেন। বোঝাই গেল তাকে খুব পছন্দ হয়েছে দাদুর। কিছুক্ষণের মধ্যেই গেস্টরা আসতে শুরু করে দিল। ছেলেদের বাড়ির লোকেরা চলে এলো। নীলাদ্রির জেঠতুতো বোনের এনগেজমেন্ট আজ। দেখতে দেখতে বাড়ির পরিবেশটাই পাল্টে গেল। এক কোণে চেয়ারে বসে সব কিছু দেখতে লাগলো পারমিতা। মাঝে একবার নীলাদ্রি এসে তার পাশে বসলো খানিকক্ষণ। টুকটাক 2-1টা কথা হলো। নীলাদ্রির চোখে যে তার প্রতি মুগ্ধতা প্রকাশ পাচ্ছে তার নজর এড়ালো না পারমিতার। তারও কেমন যেন ঘোরের মতো লাগছে সব কিছু। নীলাদ্রিকে আর বস ভাবতে ইচ্ছে করছে না। এনগেজমেন্ট পর্ব মিটে যাওয়ার পর ডিনার হলো। ছেলের বাড়ির লোকজন, অন্যান্য গেস্টরা বিদায় নিল। যদিও অনেক রাত হয়ে গেছে, তবুও ফিরে যাওয়ার জন্য রেডি হলো নীলাদ্রি আর পারমিতা। কিন্তু নীলাদ্রির বোনেরা কিছুতেই পারমিতাকে ছাড়তে চায় না। হবু বৌদির সঙ্গে তাদের তো ভালো করে গল্পই হয়নি। ভয় পেয়ে গেল পারমিতা। বোনেদের সঙ্গে গল্প করতে গিয়ে কোথায় কি বলে বসবে সেই চিন্তাই ঘুরতে লাগলো তার মাথায়। তাছাড়া অচেনা অজানা একটা বাড়িতে অচেনা অজানা লোকজনের সঙ্গে কিছুতেই থাকতে চাইল না সে। শেষ পর্যন্ত বোনেদের জেদের কাছে হার মানতে বাধ্য হলো নীলাদ্রি আর পারমিতা। রাতে নীলাদ্রির বোনেদের সঙ্গে এক ঘরে শুতে গেল পারমিতা। সারা রাত গল্প করবে বললেও একটু বাদেই ঘুমিয়ে পড়ল তারা। নিশ্চিন্ত হলো পারমিতা, যদিও একটা জিনিস তার মনের মধ্যে খচখচ করছে। নীলাদ্রির জেঠতুতো বোন ঋদ্ধির কথায় সে জানতে পেরেছে কাল নাকি উইল লিখবেন দাদু। তাই তার আগে নীলাদ্রির গার্লফ্রেন্ডকে দেখতে চেয়েছিলেন।
আসলে নীলাদ্রির বাবা নিজের বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করেছিলেন, তাই রেগে তাকে ত্যায্যপুত্র করেছিলেন তার বাবা। এরপর বিয়ের 3 বছরের মধ্যেই মৃত্যু হয় তার। 1 বছরের ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে এসেই উঠতে হয় নীলাদ্রির মাকে। অনেক ঝামেলার পর তাকে মেনে নেন নীলাদ্রির দাদু নারায়ণ সেন। তাই মরার আগে নীলাদ্রির বিয়েটা নিজের হাতে দিয়ে যেতে চান উনি। কিন্তু নীলাদ্রি এখন বিয়ে করতে রাজি নয়। তাই দাদু ফতোয়া জারি করেন, বিয়ে না করলে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন তিনি নীলাদ্রিকে। মেয়েও ঠিক করেন তিনি। বাধ্য হয়ে নীলাদ্রি তখন তার আর পারমিতার সম্পর্কের ব্যাপারে জানায় বাড়িতে। যদিও সে জানিয়ে দিয়েছে আপাতত 2 বছর বিয়ে করতে পারবে না সে। সম্পত্তি যাতে হাতছাড়া না হয় তার জন্যই যে নীলাদ্রি তাকে সাজিয়ে এনেছে, সেটা জেনে কেমন যেন একটা প্রতারিত লাগছে পারমিতার নিজেকে। আজ সকাল থেকে নীলাদ্রির সঙ্গে থাকতে থাকতে যে একটা মৃদু ভালো লাগা তৈরি হয়েছিল মানুষটার প্রতি, সেটা যেন সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেছে। এই জন্যই তাহলে নীলাদ্রি তাকে এত টাকা দিচ্ছে। দাদুর খুশিটা তাহলে বড় কথা নয়, সম্পত্তির ভাগটা সুনিশ্চিত করাই তাহলে আসল উদ্দেশ্য। যাকে তাকে একটা যে উঠিয়ে নিয়ে চলে এসেছিস, পরে কোনো ঝামেলা করবে না তো? খুব বিরক্ত হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন পরমা। আরে না, ওরকম কিছু হবে না, মাকে আশ্বস্ত করল নীলাদ্রি। কি জানি বাবা, ভালোই ভালোই সব কিছু মিটে গেলে হয়।